আমার প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের বীজগাণিতিক রাশি করিয়েছি, সূচক ও লগারিদম করিয়েছি, অবজেক্টিভও দেখালাম। হ্যাঁ, তো আজকে আমরা একটু পরিসংখ্যান করব। তারপর আমি বলবো সূচক ও লগারিদমে যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানিও। হ্যাঁ, বীজগাণিতিক রাশিতেও যদি প্রবলেম থাকে আমাকে জানিও, যেন আমি তোমাদের অ্যান্সারটা দিতে পারি। তবে কিছু ম্যাথ আছে কঠিন বেশি, কিছু ম্যাথ আছে সহজ। তোমরা সহজটা তো পারবেই, কঠিনটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, যেন ওইটা আসলে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারো। আচ্ছা, আজকে পরিসংখ্যান শুরু করব। তোমরা পরিসংখ্যান সম্বন্ধে আগে জেনেছো। পরিসংখ্যান তোমার হচ্ছে কি, পরিসংখ্যানের ইংলিশ পরিসংখ্যানবিদ আর.এ. ফিশার কে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। তিনি পরিসংখ্যানে কম্পিউটারের পরিচিতি ঘটান, মানে পরিসংখ্যানে কিভাবে কম্পিউটার ইউজ করতে পারি আমরা সেটার পরিচিতি ঘটান, এবং সম্ভাব্যতাকে সিদ্ধান্ত গ্রহণের মূল ধারণা হিসেবে প্রতিষ্ঠিত করেন। সম্ভাবনা, হ্যাঁ, সম্ভাবনাটাই মূল ধারণা আমাদের। যেমন আজকে দেখো, এখন আকাশ কি মেঘলা হয়ে আছে, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। এটাই একটা সম্ভাবনা। দুইটা সিচুয়েশন কাজ করছে এখানে। একটা সিচুয়েশন কি, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। আকাশ মেঘলা হয়ে আছে, সবসময় যে বৃষ্টি হবে এমন কোনো কথা নেই। অনেক সময় দেখা যায় মেঘ হয়ে আবার মেঘটা সরেও যায়। এই যে সম্ভাবনা, আমরা যে একটা ধারণা করছি, এটাই হচ্ছে আমাদের কি, সম্ভাবনা। অর্থাৎ আমি আন্দাজ করতে পারছি। যেমন ধরো তুমি লুডো খেলতে বসছো, হ্যাঁ, যে লুডোতে কি করলে, তুমি ছক্কা মারলে। ছক্কায় কয়টা পয়েন্ট আছে? একটা পয়েন্ট হচ্ছে 1, একটা পয়েন্ট হচ্ছে 2, একটা পয়েন্ট হচ্ছে 3, একটা সাইড, আর কি পয়েন্ট বলতে সাইড বোঝাচ্ছি। সাইড, একটা সাইডে আছে 4, একটা সাইডে আছে 5, একটা সাইডে আছে 6। তার মানে তুমি যদি ছক্কা মারো তাহলে সম্ভাবনা এখানে 6টা, 7 কখনোই হবে না। এটাই হচ্ছে সম্ভাবনা। এই সম্ভাবনাই হচ্ছে মূল ধারণা, যে একটা সিচুয়েশন কিরকম হতে পারে, এটা একটা ধারণা করা যে এরকম হতে পারে। তাই না? আমরা তো এরকমই চিন্তা করি যে আমাদের সিচুয়েশনটা এরকম হতে পারে। কোনো একটা কাজ করার আগে আমরা একটা সিচুয়েশন চিন্তা করি। আচ্ছা, তো পরিসংখ্যান নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের পরিসংখ্যানের উপাত্ত আছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। আচ্ছা, আরো মেইন কথা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা আছে। কেন্দ্রীয় প্রবণতাটা কি তোমাদের অবজেক্টিভে দেখো, সুন্দর করে দিয়ে দিয়েছে তোমাদের বইয়ের অবজেক্টিভে, এবং ভিতরেও আছে সুন্দর করে। আবার অবজেক্টিভে একটা প্রশ্ন করেছে, দেখো এরকম, পরিসংখ্যানের অবিন্যস্ত 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 উচ্চারণটা কি হবে? অবিন্যস্ত। বিন্যস্ত মানে কি? সাজানো, ছোট থেকে বড় সুন্দর করে সাজানো আছে, কিন্তু অবিন্যস্ত বলতে বোঝাচ্ছে সাজানো নয়। ঠিক আছে, উল্টাপাল্টা। ঠিক আছে, যেমন তোমরা যখন ক্লাসে যদি রোল ওয়াইজ বসো, হ্যাঁ, তোমাদের বেঞ্চে, তাহলে সেটা হয়ে যাবে বিন্যস্ত। আর যদি উল্টোপাল্টা বসো, যেমন ফার্স্ট বেঞ্চে রোল 1 বসছে, রোল 30 বসছে, রোল 25 বসছে, উল্টাপাল্টা, তখন সেটা হয়ে যাচ্ছে অবিন্যস্ত। আচ্ছা, পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে, অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে, দ্যাট মিন্স ছোট থেকে বড় সাজালে, উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, যে কেন্দ্রীয় প্রবণতার হচ্ছে পরিমাপ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, একটা প্রচুরক। মানে এই তিনটার ভ্যালুটা এমন একটা মানে পৌঁছায় যে ওইটা কাছাকাছি। যেমন ধরো গড় আসলো 65, মধ্যক আসলো 64.5, মানে কাছাকাছি। তারপরে প্রবণতা আসলো, প্রচুরক আসলো তোমার হচ্ছে 66, এরকম, মানে কাছাকাছি, মানে কাছাকাছিতে পঞ্জীভূত হচ্ছে। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তোমরা খুব সুন্দর করে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞাটা শিখে ফেলবে। আচ্ছা, তাহলে আমাদের যে বইয়ের অবজেক্টিভ, পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে বলা হয় কি? কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা। এখনই মুখস্থ করে ফেলো।
আচ্ছা, এরপরে আরো অবজেক্টিভ আছে, আমি কিছু কিছু করাচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে আমাকে দেখাবে। আচ্ছা, উপাত্তের ক্ষেত্রে প্রচুরক। আচ্ছা, গড় কি? আমরা একটু চিন্তা করি তো, আমরা আগে গড় কিভাবে বের করতাম। আগে না সারাটা জীবন আমরা যে গড় বের করব সেটার কিন্তু একটাই সিস্টেম, সেটাকে বলা হচ্ছে সরাসরি নিয়ম। কি বলা হচ্ছে? সরাসরি নিয়ম। এই সরাসরি ভাবে গড় কিভাবে নির্ণয় করে? যেমন ধরো তোমার আজকে রেজাল্ট দিয়েছে, তোমার সাবজেক্ট হচ্ছে ধরো 5টা, ধরতে বলেছি, আসলে কিন্তু 5টা না, বাংলা, ইংলিশ, বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, বিজ্ঞান, এই 5টা। তুমি এই 5টা কি করবা? যদি বলি গড় বের করো, তাহলে তুমি সুন্দর করে এই 5টার নাম্বার যোগ করবে, তারপরে কি করবে? ওই 5 দিয়ে ভাগ দিবে। মানে মূল সূত্রটা কি? রাশিগুলির যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, ঠিক না? আচ্ছা, মধ্যকেরও সিস্টেম আছে, মধ্যক এরকম নর্মাল বের করার, যদি মানে যে কটা তোমার দেওয়া থাকে, গণসংখ্যাটা যদি জোড় হয় তাহলে একটা সূত্র, বিজোড় হলে একটা সূত্র, আমরা আস্তে আস্তে করব। আর প্রচুরকের সিস্টেমটা হচ্ছে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে। ধরো তোমাকে আমি এরকম উল্টাপাল্টা কিছুই দিয়েছি, যেমন ধরো তোমাদের বইই আছে, যেমন ধরো 20 জনের বই না, নর্মালি চিন্তা করো, ধরো তোমাদের ক্লাসে মানুষ হচ্ছে 40 জন, 40 জনের গণিতের প্রাপ্ত নাম্বার দেওয়া হয়েছে 40টা সংখ্যা, কেউ পেয়েছে 61, কেউ পেয়েছে 62, কেউ পেয়েছে 60, কেউ পেয়েছে 55, এরকম 40 জন শিক্ষার্থীর গণিতের নাম্বার দেওয়া হয়েছে। তো এই যে নাম্বারগুলি দেওয়া আছে, এর মধ্যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার, সেটাই হবে ওই অঙ্কটার প্রচুরক, ঠিক আছে? তো এখানে বলেছে উপাত্তের ক্ষেত্রে প্রচুরক। 1 নম্বর বলেছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, রাইট? কারণ আমি একটু আগেই বলেছি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টা, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক। আচ্ছা, 2 নম্বর সবচেয়ে বেশি বার উপস্থাপিত মান। এখনই বললাম যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হবে প্রচুরক, তার মানে এই কথাটা রাইট। 1 নম্বর কথাটা ছিল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, রাইট। 2 নম্বর কথাটা সবচেয়ে বেশি বার উপস্থাপিত মান, রাইট। 3 নম্বর সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, রাইট। প্রচুরক যে থাকবে এমন কোনো কথা নেই, নাও থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ একটা সংখ্যা বেশি বার নাও থাকতে পারে, ঠিক আছে? যেমন ধরো সব সংখ্যা একবার করে আছে, তখন সেই ক্ষেত্রে কোনো প্রচুরক থাকবে না। এই যে তোমাদের 40 জন শিক্ষার্থীর গণিতের নাম্বার তোমরা লিখলে, এমন হতে পারে যে কোনো শিক্ষার্থী, 40 জনের মধ্যে কোনো শিক্ষার্থীর নাম্বার রিপিট হয়নি, অর্থাৎ এমন 2টা স্টুডেন্ট নেই যে 2টা স্টুডেন্টের নাম্বার একই, সবাই এক একজন এক এক রকম নাম্বার পেয়েছে, পেতে পারে না? পারে। আচ্ছা, অর্থাৎ সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, তার মানে আমার 3টা কথাই রাইট। তাহলে 1, 2, 3, 3টাই রাইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো অবজেক্টিভ আছে, শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের 10 দিনের তাপমাত্রা দেওয়া আছে। শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলে 10 দিনের তাপমাত্রা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি, 10, 9, 8, 6, 11, 12 ডিগ্রি, 7 ডিগ্রি, 13, 14, 5, 7, 13, 14, 5। প্রথম প্রশ্ন করা হয়েছে উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি? দেখো এখানে কোন সংখ্যা রিপিট আছে কি? 10, 9, 8, 6, 11, 12, 7, 13, 14, 5, কোন সংখ্যা রিপিট নেই, অর্থাৎ এটার অ্যান্সার হবে প্রচুরক নেই। এখনই বললাম যে আগের অবজেক্টিভটাই, আগের এমসিকিউটাতে কি আছে? সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, হ্যাঁ ঠিক। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি? প্রশ্নটা করা হয়েছে উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি? এই যে সংখ্যাসূচক দেওয়া আছে সেগুলোর প্রচুরক কোনটি? তাহলে আমার প্রচুরক নেই। আচ্ছা,
এর পরের কোশ্চেন, এটা একটা উদ্দীপক তো, এর পরের কোশ্চেন দেওয়া আছে উপাত্তের সংখ্যাসূচক উপাত্তের উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি? তোমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবে। গড়টা আগে যোগ করবে, সূত্রটা কি? রাশিগুলির সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলির সংখ্যা। তো আমরা বুঝতেই পারছি 10 দিনের শীতকালের 10 দিনের তাপমাত্রা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ নিচে বসবে 10, উপরে যোগ করি 19 আর 8 27 6 33 11 44 12 56 7 63 13 76 14 76 আর 14 হচ্ছে 90 90 আর 5 95, তাহলে 95। দ্যাট মিন্স গড় আসতেছে 9.5 ডিগ্রি। উপাত্ত সমূহের গড় আসতেছে 9.5 ডিগ্রি। আচ্ছা, এরপরে বলেছে উপাত্ত সমূহের মধ্যক কোনটি? উপাত্ত সমূহের মধ্যক কোনটি? মনে রাখবে, মধ্যক বের করার আগে আমাকে সবার আগে ছোট থেকে বড় সাজাতে হবে, ঠিক আছে? তো সবার এখানে ছোট হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে 5 নাকি? সবার 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। এখন বলছে মধ্য কোনটি? এখন n যদি জোড় হয়, এখানে n হচ্ছে জোড় 10টি, যা একটি জোড় সংখ্যা, তাহলে মধ্যকের সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইড বাই 2। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, খেয়াল করো তম পদ বলেছে, বাই 2। তাহলে n হচ্ছে 10, তো 10/2 বলতে 5 নাকি? 5 নম্বর পদ, তাহলে এটা হবে 5 নম্বর পদ। 5 নম্বর পদ কোনটা? 1 2 3 4 5, 9 ডিগ্রি। আর এটা হবে 10/2 5 প্লাস 1 6 তম পদ, 2 3 4 5 6 বাই 2, তার মানে 9 ডিগ্রি, 9 ডিগ্রি আর 10 ডিগ্রি, 19 19 কে 2 দিয়ে ভাগ করলে হয় 9 দুগুণে 18, 9.5 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে দেখো তোমরা এখানেও তোমাদের কেন্দ্রীয় প্রবণতাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। একটু আগে আমি গড় পেলাম 9.5, মধ্যক পেলাম 9.5, অর্থাৎ গড় আর মধ্যক কাছাকাছি না, শুধু একই মান, তাই না? তো একটু আগে যে আমরা কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা শিখলাম যে কাছাকাছি মানের দিকে পুঞ্জীভূত হচ্ছে, তো দেখা যাচ্ছে গড় আর মধ্যক পুঞ্জীভূত হচ্ছে। প্রচুরকের ক্ষেত্রে কিন্তু বলাই আছে যে অনন্য নাও হতে পারে, অর্থাৎ প্রচুরক থাকতেও পারে নাও থাকতে পারে, তবে যদি থাকে তাহলে ওদের কাছাকাছি একটা মানই হবে। যদি কাছাকাছি মান না হয় তাহলে তোমার অঙ্কটা ভুল হয়েছে, অর্থাৎ তোমাকে অঙ্কটা আবার ঠিক মতন দেখে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অনেকগুলো নিয়ম শিখলাম আজকে। তো চলো একটা ম্যাথ করি, যেখানে বক্স দেওয়া আছে, মধ্যক বের করতে বলেছে, তোমাদের বইয়েরই ম্যাথ। তোমাদের বইয়ে আছে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হল। দেখো আমি সারণীটা লিখেছি। ওজন দেওয়া ছিল 45, এর 45 ওজনের আছে 2 জন, 50 ওজনের আছে 6 জন, 55 ওজনের আছে 8 জন, 60 কেজি আর কি ওজনের আছে 16 জন, 65 কেজি ওজনের আছে 12 জন, আর 70 কেজি ওজনের আছে 6 জন। আচ্ছা, টোটাল 50 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে। এখন বলেছে মধ্যক বের করতে। একটু আগে আমরা এলোমেলো সংখ্যার মধ্যক বের করেছিলাম, সরাসরি কি করেছিলাম, ছোট থেকে বড় বুঝিয়েছিলাম, তারপর করেছিলাম। কিন্তু এখানে এলোমেলো সংখ্যা নাই, এখানে বক্স করেই দেওয়া আছে। তাহলে আমাকে কিভাবে করতে হবে?
ফার্স্টে আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযোজিত গঠন সংখ্যার একটা নাম হচ্ছে ঘটন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে লিখি, এখানে 3টা বক্স হবে। ক্রমযোজিত গণ সংখ্যা, ক্রমযোজিত গণ সংখ্যা। তোমরা সুন্দর করে বক্স আঁকবে, আমি বোর্ডে আঁকছি তাই এত সুন্দর হচ্ছে না, তোমরা সুন্দর করে আঁকবে। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যাটা কি? ফার্স্টে এটা যেমন আছে তেমনই বসে যাবে, তারপরে এই 2 এর সাথে এইভাবে যোগ হবে। 2 আর 6 যোগ করলে কত হয়? 8। 8 আর 8 যোগ করলে হয় 16। 16 আর 16 যোগ করলে হয় 32। 32 আর 12 যোগ করলে হয় 44। 44 আর 6 যোগ করলে হয় 50। এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করি। আচ্ছা, এখন বলেছে মধ্যক বের করতে। তো এখানে মোট ঘন সংখ্যা হচ্ছে 50 জন। তো একটু আগে বলেছি 50, এখানে n যেহেতু 50 অর্থাৎ জোড় সংখ্যা, তাই না? তো n যদি জোড় হয়, আমি একটু রাফ করি, হ্যাঁ, n যদি জোড় হচ্ছে তাহলে আমার কি লাগবে? n/2 তম পদ। n/2 মানে কি হচ্ছে? 25 তম পদ লাগবে, আর লাগবে n/2 প্লাস 1 তম পদ, তার মানে আমার লাগবে 26 তম পদ, নাকি? একটা লাগবে 25 তম পদ, আরেকটা লাগবে 26 তম পদ লাগছে আমাদের। আচ্ছা, তো এই পদগুলো আমরা কি করে বের করবো একটু চলো দেখি। এটা না দেখলে বুঝতে পারবে না। খেয়াল করো, এই যে পদটা আমি কিভাবে বের করবো এততম পদ এই বক্স থেকে, ক্রমযোজিত গণসংখ্যার উপর ডিপেন্ড করবে। কিরকম? এখানে আছে, এই সেকেন্ডটায় আছে, এটার পর থেকে 3 থেকে 8তম পদ পর্যন্ত আছে, অর্থাৎ তৃতীয় থেকে 8ম পদ পর্যন্ত এখানে এই ঘরটায় আছে। কোন ঘরটায়? এই সেকেন্ড ঘরটায়। আচ্ছা, যদি বলি থার্ড ঘরে কোনটা আছে? 8এর পরে কত? 9। 9তম পদ থেকে 16তম পদ পর্যন্ত আছে এই থার্ড ঘরে। ঠিক আছে, 17 থেকে 32তম পদ পর্যন্ত আছে এই ঘরে। 33 থেকে 44 পর্যন্ত আছে এই ঘরে। 33 থেকে 44তম পদ আছে এই ঘরে। 45 থেকে 50তম পদ পর্যন্ত আছে এই ঘরে। বুঝা গেল? আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? 3 থেকে 8 পর্যন্ত আছে সেকেন্ড ঘরে, 9 থেকে 16 পর্যন্ত আছে থার্ড ঘরে, 17 থেকে 32 পর্যন্ত আছে ফোর্থ ঘরে, 33 থেকে 44 পর্যন্ত আছে ফিফথ ঘরে, আর 45 থেকে 50 পর্যন্ত আছে সিক্সথ ঘরে। আচ্ছা, তাহলে আমার লাগবে 25তম। তাহলে 25তম ঘর কোনটা হবে? অবশ্যই কোনটা হবে? 16-র পরে এই ঘরে আছে 17 থেকে 32তম পদ, তার মানে এই ফোর্থ ঘরের এই ওজন নিয়ে আমরা কাজ করব। 25 আর 26 দোনোটাই এই ফোর্থ ঘরে, তার মানে দুইটাই হবে আমার 60। ঠিক আছে, আচ্ছা তো চলো কিভাবে লিখবো আমরা। n equal to 50, যা একটি জোড় সংখ্যা, মধ্যক n/2 তম পদ। তাহলে 50/2 পদ 2। এখনই আমরা পেলাম 60 প্লাস 60, দ্যাট মিনস 120। তাহলে আমার মধ্যক হচ্ছে 60।
আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক থাকবে, অনুশীলনীর ম্যাথ আগে শেষ করো, তারপর আমরা সৃজনশীল অবজেক্টিভ আরো ভালো মতন প্র্যাকটিস করব। হ্যাঁ, তোমরা আজকে অবজেক্টিভও আমাকে করে দেখাতে পারো, আবার চাইলে তোমাদের অনুশীলনীর যে ম্যাথ আছে সেটাও হোমওয়ার্ক করে দেখাতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের উপর রইল হোমওয়ার্কটা। তো সবাই ভালো থাকো, আগামী ক্লাস আবার সবাই দেখবে। ধন্যবাদ।